নমস্কার বন্ধুরা, আমাদের ওয়েব ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার জন্য আমি ইতিহাস বিষয়ের উপরে একটি ভিডিও নিয়ে আসব সাল ভিত্তিক পর পর, একদম প্রথম থেকে শেষ অবধি সময়ক্রম অনুসারে পরপর সাজানো থাকবে কোশ্চেনগুলো, তেমনই একটি ভিডিও নিয়ে আসব। তাহলে চলো আমি সেরকমই ভিডিও নিয়ে এসেছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই এখানে লেখা আছে যে ভারতের ইতিহাস কেমন, তারপরে আমি লিখেছি প্রাচীন ভারত। আজকে ভিডিওতে আমরা প্রাচীন ভারত সম্পর্কে আলোচনা করব। গোটা ভারতের ইতিহাস, ভারতীয় ইতিহাসকে আমরা তিনটি ভাগে ভাগ করব কেমন, প্রাচীন, মধ্য আর আধুনিক। ঠিক আছে, সেটি সময়ক্রম অনুযায়ী ধীরে 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 আমরা অনেকগুলো কোশ্চিন আলোচনা করব। আমি আশা করব এই কোশ্চিনগুলো পড়লে এর মধ্যে থেকে আইসিডিএস পরীক্ষার জন্য কোশ্চিন থাকবেই। ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আলোচনা করা আছে, তোমরা দেখতে থাকো। আমার মনে হয় যে এই ভিডিওটি যদি কারো ইতিহাস পড়তে ভালোও না লাগে, তাহলে আমি যেহেতু সময়ক্রম অনুযায়ী সাজিয়ে দিয়েছি আর একটু গল্প করে করে আমি পড়বো, তোমাদের পড়তে অবশ্যই ভালো লাগবে। তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো কেমন। প্রথম কোশ্চিন হলো, ভারতবর্ষ নৃতত্বের জাদুঘর কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন ভিনসেন্ট স্মিথ। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা। সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ অশোকের লিপি পাঠোদ্ধার করেন। এই কোশ্চেনগুলি জাস্ট তোমরা তুলতে থাকো, এখানে 10টা মতো শর্ট কোশ্চেন দেওয়া আছে, তোমরা খাতায় তুলতে থাকো, তারপরে আমি বিষয়ের মধ্যে প্রবেশ করছি কেমন। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। এখানে এইটা আমি একটু স্টার দিয়ে রাখলাম, কেন স্টার দিয়ে রাখলাম আমি পরে বলছি। যে রামচরিত মানস কার লেখা? তুলসীদাসের লেখা। হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। এই দুটো নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে কেমন। তোমরা খাতায় লিখে নিয়ে ভালো করে মার্ক করে রাখবে যে এই রামচরিত আর এই রামচরিত মানস, এই দুটো নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। নেক্সট কোশ্চিন, ইন্ডিকা কার লেখা? গ্রিক দূত মেগাস্থেনিসের লেখা। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের আমলে। দেখা গেল অপশনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেই, বিক্রমাদিত্য আছে, তাহলে কিন্তু সেটাই সঠিক উত্তর হবে কেমন। হিউয়েন চাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে। এগুলোই একদম হিস্ট্রির, একদম ইতিহাসের বেসিক কোশ্চিন, ঠিক আছে, সবাই জানে, সব পরীক্ষাতে আসেও। এইবার আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করব, সেটা হলো প্রথমেই আমরা যে প্রাচীনকাল বলতে প্রথম যে সভ্যতা আমরা জানি ভারত সম্পর্কে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কেমন। সালটা দেখে নেই, কত সাল থেকে কত সাল অবধি হচ্ছে। খ্রিস্টপূর্ব 3300 অব্দ থেকে 1300 অব্দ পর্যন্ত খ্রিস্টপূর্বের সময়। শুরু করা যাক। এই সিন্ধু সভ্যতা থেকে ঠিক কি কি কোশ্চিন আমাদের পরীক্ষায় আসতে পারে কেমন। খুব বেশি কোশ্চিন আসার চান্স নেই, যে কোশ্চিনগুলো আসে পরীক্ষায় বা যে কোশ্চিনগুলো আসতে পারে আমি সেখানে সেই কোশ্চিনগুলো নিয়েই আলোচনা করেছি কেমন। প্রচুর কোশ্চিন আছে, প্রচুর বড় ভিডিও, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আর খাতায় লিখতে থাকো, উপকার হবেই। শুধু আইসিডিএস ওয়ার্কার আর হেল্পার পরীক্ষার জন্য না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এগুলো ভীষণ উপকারে দেবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কতটা সোজাভাবে আমি কোশ্চিনগুলো সেট করেছি। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কবে? 1921, 1922 কেমন। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তারা লোহার ব্যবহার জানতো না, জানতো কি? তামা ও ব্রোঞ্জের ব্যবহার। যদি কোশ্চিন আসে যে সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো, তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো, এখানে ছোট্ট করে নিচে এই কোশ্চিনটা লেখার পরে আরেকটা কোশ্চিন তোমরা অ্যাড করে নেবে কিন্তু, হ্যাঁ। নেক্সট, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার কোন শহরটি একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসাবে পরিচিত ছিল? লোথাল। কোথায় অবস্থিত? বর্তমানে গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রধানত কোন দেবতার পূজা করত? পশুপতি শিব এবং মাতৃদেবীর পুজো করত। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা হিসেবে পরিচিত? ব্রোঞ্জ যুগ বা তাম্র যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে মেন কোশ্চিন আসে এই যে এগুলো, হ্যাঁ। এই যে স্নানাগার আবিষ্কার কে করেন, হ্যাঁ, কোন কোন ধাতুর ব্যবহার তারা জানতো বা জানতো না, এগুলো থেকেই মেন কোশ্চিন কিন্তু আসবে কেমন। নেক্সট চলে যাই।
এখানে কত অব্দি দেখছি যে আমরা 1300 অব্দ বা খ্রিস্টপূর্ব 1300 শতাব্দী, খ্রিস্টপূর্ব কেমন, খ্রিস্ট জন্মের আগের। নেক্সট এটা আনুমানিক, অবশ্যই এটা আনুমানিক, এটা একদম কিন্তু মানে যে বলছি যে এতদিন থেকে এতদিন তা কিন্তু নয়। নেক্সট আমরা পড়বো হচ্ছে বৈদিক সভ্যতা, খ্রিস্টপূর্ব 1300 অব্দ পর্যন্ত কিন্তু সিন্ধু সভ্যতা শেষ, সিন্ধু সভ্যতার সিভিলাইজেশন কমপ্লিট। নেক্সট আসবে বৈদিক সভ্যতা বা বেদিক সিভিলাইজেশন বা আর্য সভ্যতা। আর্য সভ্যতা আসলো। আর্য সভ্যতা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলবে? খ্রিস্টপূর্বাব্দ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দ। কেমন? মাঝখানে তোমরা বলতে পারো দুটো খ্রিস্টপূর্বাব্দ কোথায় হলো? ইতিহাসে এরকম করে তো বলা যায় না। যতটা পারছি আমি সালগুলো আনুমানিক দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেমন? আমিও বিভিন্ন বই থেকেই এই ইনফরমেশন গুলো জোগাড় করেছি, কিন্তু সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কেমন? যে আমরা সিন্ধু সভ্যতা প্রথমেই পড়বো, প্রাচীন ভারতের ইতিহাসে সিন্ধু সভ্যতা প্রথমেই পড়বো, তারপর কোনটা পড়বো, তারপর কোনটা পড়বো। তাতে কি হবে যে গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলো থাকবে না, সেগুলো তোমরা মনে রাখতে পারবে, সালগুলো মনে রাখতে পারবে। এখানে অতটাও সাল আসবে না, কিন্তু এর পরবর্তীতেই যে মুহূর্তে আমরা ষোড়শ মহাজনপদে ঢুকবো, যে মুহূর্তে আমরা বিভিন্ন সাম্রাজ্যগুলো পড়বো, বিভিন্ন বংশগুলো পড়তে থাকবো, সেই মুহূর্ত থেকেই সালগুলো এন্ট্রি নিতে শুরু করবে, আর সেই মুহূর্ত থেকেই সব এলোমেলো হতে শুরু করবে। তোমরা যদি একটা সিরিয়াল ওয়াইজ পড়ো তাহলে এলোমেলো হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কেমন? চলো প্রথমেই শুরু করি। বেদ কয় প্রকার ও কি কি? বৈদিক সভ্যতা বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কেমন? বেদের অপর নাম কি? শ্রুতি। সবাই বলবে ম্যাম এত সোজা সোজা কোশ্চিন কেন অ্যাড করেছে? এই সোজা সোজা কোশ্চিন গুলোই আসবে। কেমন? এই সোজা সোজা কোশ্চিন গুলোই আসবে। নেক্সট, আর্যরা আনুমানিক কোন সময়ে ভারতে প্রবেশ করে? 1500 খ্রিস্টপূর্বাব্দে। আর্যরা ছিল কিন্তু বহিরাগত। 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসলো, তারপর আর্য সভ্যতা বা বৈদিক যুগ শুরু হলো। আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। নেক্সট, বেদের অপর নাম শ্রুতি কেন? শুনে শুনে মুখস্থ করা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। কেমন? এটা আমরা সবাই জানি, এটা খুব সোজা। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। ভারতের জাতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। বেদের শেষ ভাগের নাম কি? উপনিষদ বা বেদান্ত। আমি আবার বলছি, এই কোশ্চেন গুলো শুধুমাত্র আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পরীক্ষার ক্ষেত্রে শুধু কাজে লাগবে না, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এটা তো নয় যে যারা পরীক্ষা দেবে শুধু আইসিডিএস ওয়ার্কার বা হেল্পারের ক্ষেত্রে পরীক্ষা দেবে, আর কোনো পরীক্ষা দেবে না, আর কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে না। অনেক কম্পিটিটিভ এক্সাম দেবে তোমরা, তো সেক্ষেত্রেও তোমরা এই নোটগুলো যদি করে রাখো তোমাদের অনেক উপকারে লাগবে কিন্তু। হ্যাঁ, নেক্সট, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আদি উৎস কোন বেদকে বলা হয়? সামবেদকে। কোন বেদে চিকিৎসাবিদ্যা, রোগ নিরাময় ও জাদুবিদ্যার উল্লেখ আছে? অথর্ববেদে। আর যজ্ঞ উপাসনা যজুর্বেদে। কেমন? নেক্সট চলে যাচ্ছি, এখানে কতদিন অব্দি দেওয়া আছে বৈদিক যুগ? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বৈদিক যুগ চলছে। নেক্সট, সবে জৈন ধর্মের আবির্ভাব খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। খ্রিস্টপূর্ব, এই কথাটা মনে রাখবে কিন্তু, এখনো খ্রিস্টাব্দ শুরু হয়নি বা সাল শুরু হয়নি, এটা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। হ্যাঁ, 6ষ্ঠ শতক মানে 600 বিসি, ব্যাকক্রাইস্ট। কেমন? প্রথম কোশ্চেন হচ্ছে জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে? ঋষভদেব। জৈন ধর্মের শেষ প্রবর্তক কে? মহাবীর। কি লেখা আছে? 24তম। এখানে আমরা তীর্থঙ্কর বলি। জৈন ধর্মে যারা প্রচার করে তাদেরকে কি বলা হয়? তীর্থঙ্কর বলা হয়। যদি বলা হয় জৈন ধর্মের 24তম তীর্থঙ্করকে মহাবীর। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি? আগমসূত্র বা দ্বাদশ অঙ্গ। দুটোর একটা হতে পারে, যে কোনো কোনো বইয়ে আগমসূত্র দেওয়া আছে, কোনো কোনো বইয়ে দ্বাদশ অঙ্গ দেওয়া আছে। তোমাদের যেটা অপশনে আসবে সেটা তোমরা লিখবে। মনে হয় না যে দুটোই অপশনে দিয়ে দেবে। কেমন? নেক্সট, জৈনরা কোন কোন দুটি ভাগে বিভক্ত হয়ে গেছিল? শ্বেতাম্বর ও দিগম্বর। মহাবীর কোন স্থানে দেহত্যাগ করেন? বিহারের পাবা নামক স্থানে। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিল? 24 জন। নেক্সট, জৈন ধর্মে 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। 24তম কে ছিলেন? 24তম মহাবীর ছিলেন। তারপর জৈনদের আদি ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত হয়েছিল? প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায়। তীর্থঙ্কর শব্দের অর্থ কি? যিনি পারঘাটের স্রষ্টা বা যিনি দুঃখময় পৃথিবী পার হওয়ার পথ দেখান। জৈন ধর্মের ত্রিরত্ন কি কি? সদ্বিশ্বাস, সদ্জ্ঞান এবং সৎ আচরণ। নেক্সট, কল্পসূত্র গ্রন্থটি কে রচনা করেন? ভদ্রবাহু।
এই থাকলো জৈন ধর্ম থেকে প্রশ্ন। মেন ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই যে কতজন তীর্থঙ্কর ছিলেন, 24তম কে ছিলেন, 23তম কে ছিলেন, কেমন? আর শেষ প্রবর্তক কে ছিলেন বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট আমরা বৌদ্ধ ধর্মে ঢুকে যাই। এবার বৌদ্ধ ধর্মের এখানে সাল লেখা নাই, এই দেখো এখানে সাল এখানে লেখা আছে যে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 563, ওই 600 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে, ঠিক আছে, আশেপাশে এই বৌদ্ধ ধর্ম পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের আসল বা বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে, নেপালের লুম্বিনীতে। গৌতম বুদ্ধ আনুমানিক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কি ছিল? গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম মায়া দেবী। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধ শাস্ত্রে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, কেমন? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ বা দিব্যজ্ঞান লাভ করেন? বিহারের গয়ার কাছে উরুবিল্ব গ্রামে, বর্তমানে বোধগয়া বা বুদ্ধগয়া যাকে বলা হয়। নেক্সট, সিদ্ধি লাভের পর সিদ্ধার্থ কি নামে পরিচিত হন? বুদ্ধ বা তথাগত। গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ বা মহাপরিনির্বাণ লাভ করেন? উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশিনগরে। আর গৌতম বুদ্ধ আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন? 483 খ্রিস্টপূর্বাব্দে, 80 বছর বয়সে, কেমন? নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। কোন ভাষায় রচনা করা হয়েছিল? পালি ভাষায়। ত্রিপিটকের 3টি পিটক কি কি? সরি, এখানে সূত্র পিটক হবে, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। বৌদ্ধ ধর্মের দুটো সম্প্রদায়ের কি? হিনজান এবং মহাযান। জৈন ধর্মের কি ছিল? শ্বেতাম্বর ও দিগম্বর। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। গৌতম বুদ্ধের মতে মানুষের দুঃখ দূর করার জন্য কটি পথের কথা বলা হয়েছে? পথের কথা 8টি পথ, যাকে অষ্টাঙ্গিক মার্গ বলে। বিখ্যাত গ্রন্থ বুদ্ধচরিত, এটা ভীষণ ইম্পর্টেন্ট। বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত অশ্ব ঘোষের রচনা, কেমন? নেক্সট তোমরা এখানে, আচ্ছা ঠিক আছে, আমি পরে আরো দেখি আরো কিছু কোশ্চিন, এখানে কিছু কোশ্চিন ছাড়া পড়েছে। কোশ্চিন গুলো হচ্ছে আমরা বৌদ্ধ সম্মেলনগুলো কোথায় কখন হয়েছিল ও সেগুলো সময় বা সেগুলো রাজা অনুসারে পড়বো, যে তখন রাজা কে ছিলেন, সম্রাট কে ছিলেন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, কার সময়ে হয়েছিল, সেটা আমরা পড়বো, তখন গিয়ে পড়বো, কেমন? সেগুলো আসবে প্রথম, চতুর্থ, এগুলো পড়তে হবে। নেক্সট চলে আসি হচ্ছে ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদও কিন্তু সেই জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের সময় থেকেই শুরু। ষোড়শ মহাজনপদের সময় ভারতবর্ষে 16টি মহাজনপদ ছিল, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সব থেকে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে মগধ, আর সেই জায়গাটি নিয়েই আমরা পড়তে থাকবো। পরে গিয়ে একটু আলাদা আলাদা হবে, কেমন? সেম 600 থেকে 300 খ্রিস্টাব্দের আগে, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে 600 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, কেমন? মগধ নিয়ে পড়বো। এই যে ষোড়শ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত কোনটি সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়? মগধ। মগধের সবচেয়ে প্রাচীন বা প্রথম রাজধানীর নাম রাজগৃহ, কেমন? নেক্সট, মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বিম্বিসারকে। বিম্বিসার কোন বংশের রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? হর্যঙ্ক বংশ। শুরু হয়ে গেল এখান থেকে, হর্যঙ্ক বংশ আমরা পড়ব, লিখো, নোট করো খাতায়, হর্যঙ্ক বংশ। তারপরে কোশ্চিন পড়বো, যেই বংশ চেঞ্জ হবে আমি তোমাদেরকে বলে দেবো, কেমন? এখানে আমি আলাদা করে করিনি, তোমাদেরকে বলবো, তোমরা লিখবে। রাজা বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রেণিক। আমার মনে হয় না যে এই কোশ্চিনটা আসবে যে হর্যঙ্ক বংশের সময়কাল লিখো, বা হর্যঙ্ক বংশ কোন সময় থেকে কোন সময় রাজত্ব করেছিল। এটা একটু টাফ লেভেলের কোশ্চিন, এরকম টাফ লেভেলের কোশ্চিন আসবে না, কেমন? কিন্তু আলোচনাগুলো আমরা করে নেই, ভালো লাগবে, তাতে পড়তে ইন্টারেস্ট হবে। যে সিন্ধু সভ্যতা শেষ হয়ে গেল, বৈদিক যুগ আসলো, বৈদিক যুগ শেষ হয়ে গেল, তারপরে কি আসলো? 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে জৈন ধর্মের আবির্ভাব হলো, তারপরে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়ে গেল, কেমন? ঠিক সেই সময়ে ষোড়শ মহাজনপদ সৃষ্টি হলো, সেই ষোড়শ মহাজনপদের
সব থেকে যেটা শক্তিশালী সাম্রাজ্য ছিল সেটা হলো মগধ। সেই মগধের প্রথম হচ্ছে যে বংশ শাসন করেছিল সেটি হলো হর্যঙ্ক বংশ। কেমন? হর্যঙ্ক বংশ চলছে এবার আমাদের আলোচনায়। বিম্বিসারের পর তার মগধের সিংহাসনে কে বসেন? তার পুত্র অজাতশত্রু। পিতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন। অজাতশত্রুর উপাধি কি ছিল? কুনিক। নেক্সট, মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রকে স্থানান্তরিত করে রাজা উদয়ীন বা উদয়ী, অজাতশত্রুর পুত্র। নেক্সট, হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক। হর্যঙ্ক বংশ শেষ। এখানে আপাতত আর কোনো ইম্পর্টেন্ট কোশ্চিন নেই, ঠিক আছে? থাকলে পরে আমি আবার অ্যাড করে দেব। কেমন? যখন আমরা প্র্যাকটিস সেট গুলো দেবো তখন অ্যাড করে দেব। নেক্সট, মগধের শিশুনাগ বংশ। নাগ বংশ বা শিশুনাগ বংশ চলে আসলো। শিশুনাগ তিনি নাগদশকে পদচ্যুত করে সিংহাসনে বসেন। শিশুনাগ বংশ এরপর থেকে চলে আসলো। এটা অতটা ইম্পর্টেন্ট না। কেমন? শিশুনাগ বংশ, কিন্তু আমি যাতে তোমরা জানতে পারো, ব্যাপারগুলো জেনে রাখতে পারো, সেই জন্য আমি অ্যাড করেছি। এই যে নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? শিশুনাগ বংশের রাজা কালাশোক বা কাকবর্ণয়ের রাজত্বকালে। পেয়ে গেলাম আমরা একটা। কেমন? নেক্সট, মগধের নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ। নন্দ বংশ চলে আসলো, ঠিক আছে? শিশুনাগ বংশ শেষ, তারপরে নন্দ বংশ চলে আসলো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম অক্ষত্রিয় রাজবংশ কোনটি? নন্দ বংশ। একরাট বা উগ্রসেন বা দ্বিতীয় পরশুরাম উপাধি কে ধারণ করেছিলেন? মহাপদ্মনন্দ। অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এসেছিল, কোনো একটা সময়ে এসেছিল, কোনো একটা জেলার কোনো একটা কোশ্চেনে এসেছিল, আমার মনে আছে। কেমন? নেক্সট, গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? ধননন্দ। তার মানে নন্দবংশের সময়ে বা ধননন্দের সময়কালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। কেমন? এটাও ইম্পর্টেন্ট। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। ভারত আক্রমণ শুরু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। কেমন? নেক্সট, ধননন্দকে পরাজিত করে কে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশ স্টার্ট এখান থেকে। কেমন? চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সিংহাসন লাভে কে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন? চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসেন? মোটামুটি 324 বা 322 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক। চাণক্য বা কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম অর্থশাস্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেই পারে। কেমন? অর্থশাস্ত্র গ্রন্থ থেকে প্রধানত কি জানা যায়? রাষ্ট্রনীতি, শাসন ব্যবস্থা, অর্থনীতি। নেক্সট, গ্রিক বীর আলেকজান্ডারের কোন সেনাপতি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন? সেলুকাস নিকেটর। সেলুকাসের দূতের নাম কি ছিলেন যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন? মেগাস্তিনিস। মেগাস্তিনিসের লেখা বিখ্যাত বইটির নাম কি? ইন্ডিকা। কেমন? নেক্সট, ইন্ডিকা থেকে প্রধানত কোন শহরের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়? পাটলিপুত্র শহরের। চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবন ভাগের শেষ ভাগে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? জৈন ধর্ম। চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছ থেকে জৈন ধর্মে দীক্ষা লাভ করেন? ভদ্রবাহুর কাছে। তোমার মনে হতে পারে এই কোশ্চিন গুলো না আসতে পারে বা একটু কঠিন, কিন্তু এগুলো বিভিন্ন বইয়ে আছে, পড়বে অবশ্যই। পড়লেই কনফিডেন্স লেভেল বাড়বে, তাহলে পরীক্ষায় তোমরা ভালো ফল করবে। কেমন? নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে কে মগধের সিংহাসনে বসেন? তার পুত্র বিন্দুসার। মৌর্য বংশ কিন্তু চলছে। কেমন? বিন্দুসার কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? 298 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিকরা বিন্দুসারকে কি উপাধি দিয়েছিলেন? অমিত্রাঘাত। অমিত্রাঘাত শব্দের অর্থ কি? শত্রু বিনাশকারী। নেক্সট, বিন্দুসারের পর মগধের সিংহাসনে কে বসেন? সম্রাট অশোক। সম্রাট অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন? 273 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করেন। কেমন? নেক্সট, প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? অশোককে। ইতিহাস বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়? 261
কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়? 261। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা রক্তপাত দেখে অশোক কোন ধর্ম গ্রহণ করেছিল? বৌদ্ধ ধর্ম। কার কাছে? বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে। অশোকের শিলালিপি প্রধানত কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে। অশোকের শিলালিপিগুলো কোন ভাষায় লেখা হয়েছিল? প্রাকৃত ভাষায়। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা। কেমন? তারপর নেক্সট, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সম্রাট অশোক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তরপ্রদেশের সারনাথের অশোক স্তম্ভ থেকে। নেক্সট কোশ্চেনে চলে যায়, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। কোথায় ছিল? পাটলিপুত্রে। সম্রাট অশোক আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন? 232 খ্রিস্টপূর্বাব্দে। অশোকের মৃত্যুর পর কে মগধের সিংহাসনে বসেন? তার পৌত্র দশরথ বা কুণাল। মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। এইটুকু থেকে আমাদের মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশের সমাপ্তি। কেমন? নেক্সট যে পার্ট আসবে, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, কোশ্চেন গুলো এই পর্যন্তই থাকবে মৌর্য সাম্রাজ্য অবধি। নেক্সট যে পার্ট আসবে, নেক্সট পার্টে আমরা পড়বো গুপ্ত বংশ, হুন বংশ, পাল বংশ, চালুক্য বংশ, বিভিন্ন বংশগুলো পড়বো, সেই বংশের সম্রাটদের নাম পড়বো, সেই সম্রাটদের সময় হয়ে যাওয়া উল্লেখযোগ্য যুদ্ধ বা উল্লেখযোগ্য ঘটনাবলী পড়বো, পরপর সাজানো থাকবে। কেমন? যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমরা পড়বো। ষোড়শ মহাজনপদের প্রচুর মহাজনপদ নিয়ে বইয়ে আলোচনা করা আছে, অত ভাস্ট আমাদের প্রয়োজন নেই। যেগুলো যেগুলো আমাদের সেই সাধারণ পরীক্ষাগুলোয় আসে সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়বো। কেমন? তাহলে অবশ্যই আমাদের পরের ভিডিওটি দেখবে, আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। কেমন? আর তোমরা এরকমই আরো ভিডিও চাও কি না, বা এরকমই আরো কি কি ধরনের ভিডিও চাও, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেবে। আমরা অবশ্যই সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পোস্ট করার চেষ্টা করব। কেমন? সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়তে থাকবে।